নমস্কার। আজকে আমরা একটি অতি প্রাচীন শব্দ, দুটি বর্তমানে প্রচলিত এইসব শব্দ নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই বলি, এই যে বামপন্থী, এই বামপন্থী ব্যাপারটা কোথা থেকে এলো? আমাদের এখানে যারা বামপন্থী আমরা তাদের চিনি, তাদের বিষয়ে কিছু বলছি না। বলছি বামপন্থী শব্দটার উদ্ভব কোত্থেকে হলো। এই বামপন্থী শব্দটির উদ্ভব হয়েছে সেই 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ন্যাশনাল অ্যাসেম্বলি যখন গঠিত হয়, তখন আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাজনীতিবিদেদের যে বসার জায়গা ছিল, সেই বসার জায়গা অনুযায়ী বামপন্থী এবং দক্ষিণপন্থী স্পিকার বা সভাপতির দুপাশে বসতেন সারিবদ্ধভাবে সম্মানীয় সভ্যরা আইনসভার, পার্লামেন্টের, সংসদের। ডান দিকে বসতেন যারা রক্ষণপন্থী, যারা মনে করতেন রাজতন্ত্রই ঠিক আছে, বিপ্লবের দরকার নেই, অথবা আমরা যেরকমভাবে আছি এইভাবেই চলব, রাজতন্ত্রকে যারা মেনে নিয়েছিলেন তারা। ফরাসি বিপ্লবের পরের কথা বলছি। আর বাম দিকে বসতেন যারা বিপ্লবী, বিদ্রোহী, সংস্কারপন্থী এবং সমতা আসুক দেশে, মানে সাম্যবাদ আসুক, সাম্যবাদ এবং দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে সমতা থাক। এই বিরাট উঁচু ও বিরাট নিচু এই ব্যাপারটা নয়, সাম্যবাদ। এই সাম্যবাদটা যেন দেশের মধ্যে থাকে, এটা যারা প্রার্থনা করতেন তারা ছিলেন বামপন্থী। কারণ প্রচলিত প্রচলিত স্রোতের বিরুদ্ধে এরা যাচ্ছেন। এরা সাম্যবাদী। সাম্যবাদী মানে উঁচু নিচু নেই, সমতা, সম লেভেল, সেম জায়গায় সবাই। সুতরাং এরা হলেন বামপন্থী। এইখান থেকে যে যখনই কোনো পরে কথাটি গণতন্ত্রে আসে এবং যখনই কোনো দল বা কোনো রাজনৈতিক দল যখন যারা শাসন কার্য করে, তাদের যে বিরোধী পক্ষ, আপনারা জানেন একটা নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে বিরোধী পক্ষে বসতে হয়, তাদের যে বিরোধী পক্ষ, সেই বিরোধী পক্ষরা হয় বামপন্থী। এইখান থেকে বামপন্থী কথাটা এসেছে। বামপন্থী শব্দটার সামগ্রিকভাবে আজকে যদি দেখা যায় যে আজকে যে কংগ্রেস বসছে, এরাও বিরোধী পক্ষ। এরাও কিন্তু ওই ফ্রান্সের সেই সংসদের গঠন মানা হলে এরাও বাঁদিকেই বসতেন। তাহলে এখান থেকে এলো বামপন্থী। এই বামপন্থী কথাটা এখান থেকে তৈরি হলো। এরপরে আরেকটি কথায় আসবো, সেটি হচ্ছে হারমাদ। এই কথাটা অধুনা খুব শুনছি। সকলেই বলছেন বিরোধী পক্ষের হারমাদ বাহিনী, আবার বিরোধী পক্ষ বলছে শাসন পক্ষের হারমাদ বাহিনী। আচ্ছা, এই হারমাদ কারা? দুঃখের সঙ্গেই বলতে হয়, হারমাদের প্রাদুর্ভাব ঘটেছিল আমাদের এই বাংলাতেই। বাংলা সফট টার্গেট, সবসময় এখান দিয়ে অশান্তিগুলো তৈরি হয়। আর্মাডা স্প্যানিশ নৌবাহিনীকে বলা হতো। আর এই আর্মাডা, পর্তুগিজরা আর্মাডা শব্দটা ব্যবহার করতেন। এই আর্মাডা শব্দটাতে এটার বঙ্গীকরণ হয় হারমাদ, হারমাদ বলে। হারমাদেরা আর্মাডা থেকে এসছে, অর্থাৎ যারা নৌবাহিনী। কেন নৌবাহিনী? কারণ এরা বঙ্গোপসাগরে, আমাদের উপকূল অঞ্চলে, আরাকানের উপকূল অঞ্চলে পর্তুগিজ দস্যুরা এসে ঝাঁপিয়ে পড়তো নৌকায় করে, জাহাজে করে। সুতরাং এরা নৌবাহিনী, আর্মাডা, সেখান থেকে হারমাদ কথাটা প্রচলিত হয়েছে। পরবর্তীকালে অবশ্য গুন্ডা, বদমাইশ এই সমস্ত বোঝাতে হারমাদ কথাটা ব্যবহার করা হচ্ছে। হারমাদ ব্যাপক ব্যবহার হয় হারমাদ শব্দটার, কিন্তু হারমাদটা যে কী সেই বিষয়ে আমাদের অনেকের হয়তো একটু ধোঁয়াশা আছে, আমরা জানি না। কেননা এটা আমার মনে করার কারণ একটাই,
যে অনেক দিন আগে একজন রাজনীতিবিদ তিনি বলেছিলেন হারমাদরা আক্রমণ করেছে। এটি সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে হারমাদ কি, বলছে তা কী করে জানবো, হারমাদ শব্দটা শুনি তাই বলছি। তো এই আমি তাকে মানুষকে শিক্ষিত করার দায় আমার নেই, এত শিক্ষাও আমার নেই, আমি সে কথা বলিনি। আমি যেটা বলতে চাইছি যে এই হারমাদ কারা। আর মজার ব্যাপার কি জানেন, এই হারমাদেরা যখন আমাদের আক্রমণ করত তখন দিল্লির সুলতান, মুসলমান সুলতান, তিনি বাংলাকে বাঁচাবার চেষ্টা করেননি। কেন চেষ্টা করেনি জানেন? কারণ তিনি দেখেছিলেন পর্তুগিজদের নৌবহরের সঙ্গে পেরে ওঠার মতো নৌবহর মোগলের নেই। যুদ্ধ না করে যদি ওদের কাছ থেকে দু একটা মানুষকে ধার পাওয়া যায় বা নিয়ে আসা যায়, তাহলে তাদের আমাদের নৌবহরে ডেকে শিক্ষিত করা বা তাদের সাহায্য পাওয়া যেতে পারে। চটিয়ে লাভ কি? বাংলায় যা হচ্ছে হোক। বাংলা চিরকালই অসুবিধের মধ্যে থেকেছে। পরবর্তীকালেও যে শাসন ব্যবস্থারা এলো, তারা কেউ তাকিয়ে রইলেন সুদূর হিমালয়ের ওপারে, কেউ সাগরের ওপারে, আর কেউ বা ফেলে আসা 700 বছরের দিকে। বাঙালিকে কেউ দেখেন এখন পর্যন্ত, আমরা আমাদের অভিজ্ঞতা। যাই হোক, আচ্ছা, এরপরে আরেকটি মানুষের কথা বলবো, তিনি হচ্ছেন নিধিরাম সর্দার। এই নিধিরাম সর্দার সম্বন্ধে বলা হয়েছে, বারবারে বলা হয়, আমরা জানি, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। আচ্ছা, নিধিরাম সর্দার কি? এটা একটা বাংলার অত্যন্ত পরিচিত প্রবাদ বচন। তাই যেমন লাগে টাকা দেবে গৌরী সেন, বাস্তবের মানুষ। কে তুমি? হরিদাস পাল, বাস্তবের মানুষ। হরিঘোষের গোয়াল, হরিঘোষও বাস্তবের মানুষ। আর নিধিরামও কি বাস্তবের মানুষ? হ্যাঁ, নিধিরাম বাস্তবে ছিলেন, তবে তিনি ঢাল তরোয়াল তার সত্যিই ছিল না, বীরত্বও তার ছিল না। কেউ কেউ বলেন তার নাম অরিন্দমও হতে পারে, বিশ্বাস আমার খুব একটা হয় না, কেননা ওই সময় অরিন্দম এই জাতীয় নাম রাখার চল বোধহয় ছিল না। তো এই নিধিরাম বা অরিন্দম যিনি হন, তিনি তার গ্রামে সবসময় আস্ফালন করতেন। আমি একজন সাংঘাতিক বীর, তিনি জাহির করতেন নিজেকে, বিরাট বীর আমি যুদ্ধ করে একদম ফাটিয়ে দেবো সবাইকে, যে সামনে আসবে। তো এই যখন একদিন গ্রামে সত্যি সত্যি ডাকাত পড়লো, তখন সবাই নিধিরামকে বলল, তুমি আমাদের সর্দার হও, তোমার তো বিরাট শক্তি, বিরাট ক্ষমতা। নিধিরামের তো কিছুই ছিল না, আসলে ভীতু মানুষ ছিলেন। মুখে ন মারিতং জগৎ, এদের আমরা কিন্তু খুব চিনি, এই মুখে ন মারিতং জগৎদের আমরা খুব চিনি, একটু খেয়াল করবেন, আপনার চারপাশে আছে। তো এই নিধিরাম পালানো, উপায় ছিল না তার, ঢাল নেই। পরে যখন সে এলো, তখন সবাই তাকে জিজ্ঞেস করলো, কি নিধিরাম তুমি পালালে কেন? বলো, কী করবো, ঢাল নেই তরোয়াল নেই, আমি নিধিরাম সর্দার, একা খালি হাতে লড়বো কী করে? প্রচলিত একটি কথা, এটা লোককথা, এটা লোককথা। লোককথা কিছু তো বটে যা রটে, কিন্তু লোককথা সবসময় ইতিহাস নয়, এটা লোককথা, লোক পরম্পরায় চলে আসে। এই প্রসঙ্গে আরেকটি লোককথা হলো যে নিধিরাম সর্দার একটি ডাকাতের দল, তারা নিধিরাম সর্দারের আস্ফালন শুনে তাকে বলেছিল, তুই চল আজকে আমাদের ডাকাতির সর্দার হই। তা নিধিরাম গিয়েছিল এবং সেখানেও যথারীতি তার একই কৈফিয়ত ছিল, আমি কি করবো, আমার ঢাল নেই তরোয়াল নেই। তা ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, একে আমরা দেখিনি, এর কথা আমরা শুনেছি, পড়েছি, প্রবাদটা জানি। ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, একে আমরা চিনি, অন্তরে অন্তরে চিনি, এর সঙ্গে আমাদের প্রায়ই দেখা হয়। নমস্কার।